অ্যানিদের স্কুলে আজ বার্ষিক স্পোর্টস। অ্যানি তার বাবা এবং মা দুজনের জন্য দুটি টিকিট এনেছে। ভিকি বলেছে সে যেতে পারবে না, তার প্রচুর ঝামেলা। রুন হ্যাঁ না কিছুই বলেনি। খুব সম্ভবত সেও যাবে না। রোদে বসে থাকলে রুনের মাথা ধরে। তাছাড়া যেদিন স্পোর্টস ঠিক সেদিনই হোটেল শেরাটনে গোলাপ ফুলের প্রদর্শনী হচ্ছে। এই প্রদর্শনীটি অন্য প্রদর্শনীগুলির চেয়ে আলাদা। চিত্র তারকাদের বাড়ির গোলাপ প্রদর্শনী। এত্রা দুটি টিকিট জোগাড় করেছে। বাচ্চা কাচ্চাদের দৌড়ঝাঁপ দেখার চেয়ে হোটেল শেরাটনে যাওয়া বহুগুণে শ্রেয়। কিন্তু সেন্টিমেন্টের ব্যাপার আছে। অ্যানির এই স্পোর্টস নিয়ে খুব আগ্রহ। 2-3 মাস আগে থেকেই বলে রেখেছে যেতেই হবে। এখন তাকে না বলাটাই এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রুন ঠিক করে ফেলল ব্যাপারটা ঝুলিয়ে না রেখে মিটিয়ে ফেলাই ভালো। রাতে খাবার টেবিলে রুন প্রসঙ্গটা তুলল। অ্যানি, তোমার স্পোর্টস কবে? 17 তারিখ। তোমাকে তো বলেছি আগে। তুমি কিসে কিসে আছো? 100 মিটার দৌড়। আর কিছুতে না? না। তুমি যাচ্ছ তো মা? রুন ইতস্তত করে বলল, খুব চেষ্টা করব আমি, কিন্তু অর্থাৎ যাচ্ছ না। আমি আগেই জানতাম যাবে না। এর মানে কি? তুমি আগেই জানতে মানে? মানে কিছু নেই। তোমরা কেউ যাবে না তা আমি আগেই জানতাম। অ্যানি থালা সরিয়ে উঠে দাঁড়ালো। ডিনার শেষ করো অ্যানি, আমার খিদে নেই। অ্যানি, তোমার বয়স হচ্ছে, এখন তুমি আর ছেলে মানুষ নও। সবার সুবিধা অসুবিধা তোমার বুঝতে পারা উচিত। অ্যানি জবাব না দিয়ে ছুটে চলে গেল নিজের ঘরে। মারিয়া টেবিল থেকে থালা সরাতে সরাতে বলল, অ্যানি এবার 100 মিটার স্পোর্টসে প্রাইজ পাবে। তাই বুঝি? হ্যাঁ ম্যাডাম। ওই লোকটি খুব ভালো শেখায়। দৌড়ানোর মধ্যে আবার শেখানোর কি আছে? তা জানি না, তবে লোকটি যত্ন করে শেখাচ্ছে। রুন গম্ভীর হয়ে গেল। মারিয়া হঠাৎ বলল, লোকটি খুব খারাপ না ম্যাডাম। খারাপ হবে কেন? না, মানে লোকটি অ্যানিকে পছন্দ করে। রুন চোখ তুলে তাকালো। মারিয়া কফি ঢালতে ঢালতে বলল, অ্যানির যে রাতে জ্বর এলো সে রাতে একবার সে আমাকে জিজ্ঞেস করেছে জ্বর কত। তাই বুঝি? হ্যাঁ। ওর কাছ থেকে তা ঠিক আশা করা যায় না, তাই না ম্যাডাম? জামশেদ সারা দুপুর একটি বই পড়তে চেষ্টা করছে, দ্য ইয়েলো নাইট। পড়া মোটেও আগাচ্ছে না। অভ্যাস না থাকলে যা হয়। বইটির কভারে লেখা আছে, এটি সত্যি ভূতের গল্প, কেউ যেন রাতে না পড়ে। যাদের ব্লাড প্রেশার বা হার্টের অসুখ আছে তারা যেন ভুলেও এ বই না পড়ে। জামশেদ বহু কষ্টে ধীরে ধীরে এগুচ্ছে, এবং যতই এগুচ্ছে ততই তার মেজাজ খারাপ হচ্ছে। এমন আজগবি জিনিসও লেখা হয় এবং লোকজন সেগুলো কিনে পড়ে। একটি 21 বছরের মেয়ের সঙ্গে প্রতি রাতে একটি পিশাচ ঘুমায়। গাঁজাখুরিরও সীমা থাকা দরকার। জামশেদ বই বন্ধ করে বিরক্ত মুখে বারান্দায় চলে এলো। তার প্রচণ্ড তৃষ্ণা হচ্ছে, এমন তৃষ্ণা যা সময় অসময় মানে না। হঠাৎ জেগে উঠে সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলে। কিন্তু এখন যদি দরজা বন্ধ করে বোতল খুলে বসে তাহলে আর নিজেকে সামলানো যাবে না। জামশেদ প্রাণপণে তৃষ্ণা ভুলে থাকার চেষ্টা করল। ব্যস্ত থাকলে কাজ হবে হয়তো। সে নিচে নেমে এলো। লনের এক প্রান্তে অ্যানি বসেছিল। তার বসার ভঙ্গিটি অদ্ভুত, যেন কাঁদছে এবং কান্না লুকানোর চেষ্টা করছে। জামশেদ একবার ভাবল তাকে ডাকবে না, তবু ডাকলো, এবং আশ্চর্য, ডাকলো খুব নরম স্বরে। কি করছো অ্যানি? কিছু করছি না। কাঁদছিলে নাকি? অ্যানি তার জবাব না দিয়ে বলল, তুমি কি কাল আমার স্পোর্টস দেখবে নাকি গাড়িতে বসে থাকবো? লোকজনের ভিড় আমার পছন্দ হয় না, আমি গাড়িতেই থাকবো। জামশেদের কথা শেষ হবার আগেই অ্যানি প্রায় ছুটে চলে গেল। সারা বিকেল এবং সারা সন্ধ্যা তার আর দেখা পাওয়া গেল না। রাত 10টায় জামশেদ রান্নাঘরে উঁকি দিল। মারিয়ার বিস্ময়ের সীমা রইল না। জামশেদকে কখনো এখানে আসতে দেখা যায় না। সে অবাক হয়ে বলল, কি, কফি খাবে? কফির জন্য এসেছো? না। অ্যানি কোথায়? ঘুমোতে গেছে। ঘুমিয়ে পড়েছে? না, এখনও ঘুমায়নি। আমি দুধ নিয়ে যাব, দুধ খেয়ে শোবে। জেগে আছে তাহলে? হ্যাঁ। কি ব্যাপার, কিছু বলবে অ্যানিকে? তুমি অ্যানিকে বলবে যে আমি ওর স্পোর্টস দেখতে যাব। মারিয়া বলল, আমি এক্ষুনি ওকে বলছি। এক্ষুনি বলার দরকার নেই। মারিয়া বলল, আমি খুব খুশি হয়েছি যে তুমি যাচ্ছ। ঈশ্বর তোমার মঙ্গল করুক। অ্যানি মেয়েটি খুব নিঃসঙ্গ। জামশেদ জবাব দিল না। গম্ভীর মুখে উপরে উঠে এলো। 100 মিটার দৌড় হচ্ছে 3 নম্বর ইভেন্ট। অ্যানি খুব নার্ভাস হয়ে পড়েছে। সব মিলিয়ে প্রতিযোগী 5 জন।
এদের মধ্যে নিন্তি নামের মেয়েটি হরিণের মতো দৌড়ায়। মাঠে নামবার আগে জামশেদ বলল, যখন দৌড়াতে শুরু করবে তখন একটি জিনিসই শুধু খেয়াল রাখবে, সামনের লাল ফিতা। ঠিক আছে? ঠিক আছে। ভয় লাগছে? হ্যাঁ, মনে হচ্ছে আমি হেরে যাব। কাউকে তো হারতেই হবে। আমার হারতে ভালো লাগে না। স্টার্টিং ফায়ার হতেই অ্যানি বিদ্যুতের মতো ছুটল। জামশেদ হাসল। চমৎকার স্টার্টিং, অপূর্ব। অ্যানি নিমেষের মধ্যে প্রতিযোগীদের পেছনে ফেলে দিল। কিন্তু অঘটন ঘটল। অ্যানি হুমড়ি খেয়ে পড়ে গেল। একটা হাহাকার উঠল দর্শকদের প্যাভিলিয়ন থেকে। অ্যানির আশাহত চোখের সামনে প্রতিযোগিতারা ছুটে বেরিয়ে গেল। লাফিয়ে উঠল জামশেদ। উঠে দাঁড়াও, দৌড়াও, বোকা মেয়ে, দৌড়াও। অ্যানি উঠে দাঁড়িয়েছে। জামশেদ তৃতীয়বার চেঁচালো, দৌড়াও। অ্যানি ছুটতে শুরু করলো, পৌঁছালো সবার শেষে। অ্যানি কাঁদতে কাঁদতে দর্শকদের প্যাভিলিয়নের দিকে এগিয়ে আসছে। একটি ছোট্ট শিশুর মতো অ্যানি জামশেদকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। বাড়ি ফেরার পথে জামশেদ বলল, আমি খুব খুশি হয়েছি যে পড়ে যাবার পরেও তুমি উঠে দাঁড়িয়েছ এবং দৌড়াতে শুরু করেছ। তাতে কিছুই যায় আসে না। তাতে অনেক কিছুই যায় আসে অ্যানি। অ্যানি ফ্রকের হাতায় চোখ মুছল। জামশেদ বলল, পৃথিবীতে বেশিরভাগ মানুষই হুমড়ি খেয়ে পড়ে যায়, খুব অল্প কিছু মানুষ উঠে দাঁড়াতে পারে। অ্যানি চাপা স্বরে বলল, ওরা এসে পৌঁছায় সবার শেষে। আপাত দৃষ্টিতে এরকম মনে হয়, সত্যিকার অর্থে ওরাই কিন্তু জয়ী। অ্যানি জবাব দিল না। জামশেদ বলল, সমুদ্রের দিকে যেতে চাও অ্যানি? ওখানে বালির ওপর বসে আইসক্রিম খাওয়া যেতে পারে। কি, চাও যেতে? চাই। এসো, আজকের দিনটি আমরা খুব ফুর্তি করে কাটাই। মিউজিয়ামে গেলে কেমন হয়? মিউজিয়াম আমার ভালো লাগে না। তাহলে চলো, চিড়িয়াখানায় যাওয়া যাক। চিড়িয়াখানা ভালো লাগে? লাগে। যাবে? হুম। অ্যানি তাকিয়ে দেখল, বুড়ো ভালুকের পাথরের মতো চোখ দুটি কোনো এক আশ্চর্য উপায়ে তরল হয়ে যেতে শুরু করেছে। ভিকি পরপর দুরাত ঘুমাতে পারেনি। এক সপ্তাহের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিতে হবে। সিল্কের ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত। 3 পুরুষের একটা ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া যায় না। এর জন্য অনিদ্রায় কাতর হতে হয়। রুন দেখল ভিকি রাত 9টার দিকে ড্রাইভারকে গাড়ি বের করতে বলছে। কোথায় যাচ্ছ? একটা কাজে যাচ্ছি। টাকার জোগাড় করতে? না, ওটা আর জোগাড় হবে না। আশা ছেড়ে দিয়েছ মনে হচ্ছে। ভিকি জবাব দিল না। রুন বলল, একটা কাজ করলে কেমন হয়? আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাও না। ভিকি নিঃশব্দে টাইয়ের নট বাঁধতে লাগলো। কি, কথার জবাব দিচ্ছ না যে? চলো না, সমুদ্রের ধারে যে একটা জাপানিজ রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে লবস্টার খেয়ে আসি। ভিকি ক্লান্ত স্বরে বলল, রুন, তুমি বুঝতে পারছো না আমি একটা দারুণ সমস্যার মধ্যে আছি। এমন হতে পারে যে চাইনিজ রেস্টুরেন্টের লবস্টার আর কোনো দিনই আমরা খেতে পারবো না। রুন হাসি মুখে বলল, কিন্তু এমনও তো হতে পারে যে হঠাৎ করে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেল। আমার বেলা হঠাৎ করে কিছু হয় না। একেবারে আশা ছেড়ে দেওয়া ঠিক না। চলো যাই। রুন ভিকির হাত ধরল। প্লিজ রুন, আমাকে বিরক্ত করো না। আমার খুব খারাপ সময় যাচ্ছে। সময় ভালোও তো হয়ে যেতে পারে। কথা শোনো আমার। ভিকি কোনো কথা শুনল না। বিরক্ত মুখে নিচে নেমে গেল। তার বেশ মাথা ধরেছে। রুনের ন্যাকামি শুনতে এতটুকুও ভালো লাগছে না। এত্রা চোখ কপালে তুলে বলল, এ কী চেহারা হয়েছে তোমার? ভিকির চেহারা সত্যি সত্যিই খারাপ হয়েছে। বুড়োটে দেখাচ্ছে। চোয়াল ঝুলে পড়েছে, চোখের দৃষ্টিও নিষ্প্রভ। এত্রা সরু গলায় বলল, একেবারে ভেঙে পড়েছ মনে হচ্ছে। তা ভেঙেছি, সেটাই স্বাভাবিক নয় কি? না, তোমার যা হচ্ছে তা খুব অস্বাভাবিক। তুমি কোনো সমাধানের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকাচ্ছ। সমাধান কিছু নেই। এত্রা মিটিমিটি হাসল। হাসি মুখে বলল, চমৎকার একটি ডিনারের অর্ডার দাও, সেই সঙ্গে জার্মান কিছু হোয়াইট ওয়াইন আনতে বলো। তোমাকে সমাধান দিচ্ছি। ভিকির কোনো ভাবান্তর হলো না। সে সিগারেট ধরিয়ে ভাবলেশহীন চোখে তাকিয়ে রইল। এত্রা খানিকটা ঝুঁকে এসে বলল, প্রথম শ্রেণীর সমাধান আছে আমার কাছে। ঠান্ডা মাথায় শুনতে হবে। বলো, শুনি। বলছি, তার আগে নার্ভগুলি ঠান্ডা করবার জন্য 1 পশলা মার্টিনি হোক। মার্টিনি উইথ অলিভ। এত্রা হাতের ইশারায় ওয়েট্রেসকে ডাকল। কি তোমার সমাধান? বলছি, শর্ত হচ্ছে সবটা বলা শেষ না হওয়া অবধি তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। প্রথম কোনো সারা শব্দ না করে শুনবে।
ঠিক আছে? ঠিক আছে, তাহলে শুরু করছি। এত্রা লম্বা একটা চুমুক দিল মার্টিনিতে। নিচু স্বরে বলতে শুরু করলো, তুমি নিশ্চয়ই জানো ইংল্যান্ডের একটা ইন্স্যুরেন্স কোম্পানি অদ্ভুত অদ্ভুত সব ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে। জানো তো? জানি। ওরা ইদানিং একটা নতুন ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতে শুরু করেছে। ধনী বাবা মায়েরা তাদের সন্তানদের নিরাপত্তা ইন্স্যুরেন্স করছেন। তাই নাকি? জানতাম না তো। ইন্স্যুরেন্স করবার পর যদি ইন্স্যুর করা ছেলেমেয়েরা কিডন্যাপ হয়, তাহলে কিডন্যাপারদের দাবি অনুযায়ী সব টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেয়। বুঝতে পারছো? পারছি। এথরা আরেকটি ডাবল মার্টিনের অর্ডার দিয়ে বলল, এতক্ষণ যা বললাম তা হচ্ছে তোমার সমস্যার সমাধান। তার মানে? ব্যস্ত হইও না, বুঝিয়ে দিচ্ছি। ভিকি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। এত্রা সহজ ভঙ্গিতে বলতে লাগলো, তুমি অ্যানির জন্য ওই একটি পলিসি কিনবে, $1 মিলিয়ন একটি পলিসি। তারপর কিছু দুষ্ট লোক অ্যানিকে চুরি করে $1 মিলিয়ন মুক্তিপণ দাবি করবে। ইন্স্যুরেন্স কোম্পানি $1 মিলিয়ন দেবে, তা তো বুঝতেই পারছো। সেইখান থেকে $5 লাখ পাবে তুমি, আর বাকিটা যাবে যারা কিডন্যাপের ব্যবস্থা করবে তাদের হাতে। ভিকি নিঃশব্দে তাকিয়ে রইল। এত্রা হাসি মুখে বলল, পরিকল্পনার দায়িত্বে যারা থাকবে তারা সবাই খুব বিশ্বাসী, আমার নিজের লোক বলতে পারো। ভিকি কোনো জবাব দিল না। অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানির কিছু বিধিনিষেধ আছে, যেমন পলিসি বিক্রি করবার আগে ওদের দেখাতে হবে তুমি তোমার মেয়ের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করেছো। যেমন ওর জন্য 24 ঘন্টার বডিগার্ড আছে, বাড়িতে পাহারাদার কুকুর আছে। বুঝতে পারছো? ভিকি কিছু বলল না, চুপচাপ বসে রইল। এত্রা বলল, ডিনারের অর্ডার দেয়া যাক। কি বলো? এমন মনমরা হয়ে গেলে কেন? তোমার সমাধানটি আমার পছন্দ হয়নি। ভালো, সমাধান যে পছন্দ হতেই হবে এমন কোনো কথা নেই। আমরা নতুন সমাধানের কথা চিন্তা করব। তবে ভিকি, এতক্ষণ যে কথাবার্তা বললাম তা যেন তৃতীয় কোনো ব্যক্তি জানতে না পারে। জানবে না। রুনকেও বলবে না। এত্রা, আমি আমার নিজস্ব ব্যাপারগুলির কথা ঘরে বলে বেড়াই না। গুড। আর শোনো, যদি তোমার মনে হয় আমার পরিকল্পনাটি প্রথম শ্রেণীর, তাহলে বিনা দ্বিধায় আমাকে জানাবে। বুঝতে পারছি অ্যানির নিরাপত্তার বিষয়টা নিয়েই তুমি বেশি চিন্তিত। অ্যানিকে আমি আমার নিজের মেয়ের মতোই দেখি। ওর নিরাপত্তার যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলাই বাহুল্য। ভিকি গম্ভীর মুখে ডিনারের অর্ডার দিল। ডিনার ছিল সাদামাটা, কিন্তু ডিনার শেষে প্রচুর ড্রিঙ্কসের ব্যবস্থা হলো। এবং এক সময় ভিকি বলল, তুমি যে পরিকল্পনার কথা বলেছ তার পিছনে তোমার কি স্বার্থ? আমার দুটি স্বার্থ। বন্ধুর উপকার হবে, তাছাড়া আমিও কিছু টাকা পাবো। $10,000। বিরাট কিছু নয়, তবে মন্দও নয়। ভিকি হঠাৎ বলল, আমি রাজি আছি। ভালো, আমি জানতাম তুমি রাজি হবে। ভিকি উত্তর দিল না। কোনো রকম ঝামেলা ছাড়া এত বড় একটা দান একমাত্র জুয়ার টেবিলেই পাওয়া সম্ভব। এত্রা টেনে টেনে হাসতে লাগলো। আরেক রাউন্ড হবে? ভিকি জবাব দিল না। আরেক রাউন্ড হোক। ভিকি, তোমাকে খুব বিমর্ষ দেখাচ্ছে। ফুর্তির জন্য কোথাও যেতে চাও? দুটি স্প্যানিশ মেয়ে আছে আমার পরিচিত, অপূর্ব এবং বিশেষ পারদর্শী। ফুর্তির জন্য আমি কখনো বাইরে যাই না। ঠিক ঠিক, খুবই ঠিক। এত্রা হাতের ইশারায় ওয়েট্রেসকে ডাকল। সে মনে হলো কিঞ্চিত নেশাগ্রস্ত। জামশেদের ঘরে মৃদু নখ হলো। অন্ধকার কাটেনি এখনো। এত ভোরে কে আসবে? জামশেদ ঘড়ি দেখল। 6টা বাজতে এখনো 10 মিনিট বাকি। কে? আমি অ্যানি। কি ব্যাপার? আমি তোমাকে শুভ জন্মদিন জানাতে এসেছি। কিসের শুভ জন্মদিন? জামশেদ বিরক্ত মুখে গায়ে রোগ জড়ালো। দরজা খুলল অপ্রসন্ন মুখে। অ্যানি হাসি মুখে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। সে ক্ষীণস্বরে বলল, ভেতরে আসবো? না। অ্যানি ইতস্তত করতে লাগলো। জামশেদ ভারী স্বরে বলল, আমার জন্মদিন কবে তা আমি কেন, আমার বাবা মাও জানেন না। কিন্তু আমি যে তোমার কাগজপত্রে দেখলাম 4 জুলাই তোমার জন্মদিন। কিছু একটা লিখতে হয়, সেজন্য লেখা। বুঝতে পারছো? পারছি। হাতে ওটা কি? জন্মদিনের উপহার? ঠিক আছে, দাও। অ্যানি মৃদস্বরে বলল, তোমার জন্মদিন কবে তা কেউ জানে না? কেন? অনেকগুলি ভাই বোন আমরা। কার কবে জন্ম এসব নিয়ে মাথা ঘামাবার সময় আমার বাবা মার ছিল না। কজন ভাই বোন? জামশেদের ভ্রু কুঞ্চিত হলো। সে একবার ভাবল জবাব দেবে না, কিন্তু জবাব দিল, 9 জন, 2টি বোন। তুমি ক নম্বর? 4। আর কিছু জিজ্ঞেস করবে?
অ্যানি হালকা স্বরে বলল, জন্মদিনে এমন রাগী গলায় কথা বলছো কেন? তোমাকে তো বলেছি আজ আমার জন্মদিন নয়। তুমি তো জানো না কবে সেটা। এমনও তো হতে পারে আজই সেই দিন। তাতে কিছু যায় আসে না। অ্যানি অস্পষ্টভাবে হাসল। কি এনেছি তোমার জন্যে, খুলে দেখবে না? জামশেদ প্যাকেট খুলে ফেলল। এটা একটা ভিডিও গেম। তুমি তো একা একা থাকতে পছন্দ করো, সেই জন্য কিনেছি। একা একা খেলতে পারবে। কি করে খেলতে হয় আমি তোমাকে শিখিয়ে দেব। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আজকে আমি তোমার সঙ্গে ব্রেকফাস্ট করব। জামশেদ কিছু বলল না। অ্যানি হাসি মুখে বলল, আমাদের দুজনের ব্রেকফাস্ট আজ এখানে দিয়ে যাবে, এবং তোমার জন্মদিন উপলক্ষে আজ খুব চমৎকার ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। জামশেদ হাত মুখ ধুতে গেল। বাথরুম থেকে বেরোতেই চোখে পড়ল ভিকি লনে একা হাঁটছে। এত ভোরে ভিকি কখনো ওঠে না। জামশেদের মনে হলো ভিকি যেন একটু বেশি বিচলিত। জামশেদের সঙ্গে ভিকির একবার চোখাচোখি হলো। ভিকি বা হাত উঠিয়ে কী যেন বলল, ঠিক বোঝা গেল না। 7 কোর্সের একটি স্প্যানিশ ব্রেকফাস্ট তার টেবিলে অত্যন্ত চমৎকারভাবে সাজানো। অ্যানি কফি পট থেকে কফি ঢালছে। জামশেদ ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। অ্যানি বলল, তুমি কিন্তু একবারও বলনি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এর মধ্যে একটি জিনিস আমার তৈরি। কোনটি বলতে পারো? তুমি রান্না করতে পারো? না, মারিয়া বলে দিয়েছে আমি রান্না করেছি। জামশেদ কফির পেয়ালায় চুমুক দিল। অ্যানি আবার বলল, আজ কিন্তু তুমি রাগ করতে পারবে না। আজ আমার সঙ্গে গল্প করতে হবে। জামশেদ জবাব দিল না। অ্যানি একটু গম্ভীর হয়ে বলল, আমি জানি তুমি আমাকে একটুও পছন্দ করো না। আমি এলেই বিরক্ত হও। তবুও আজ অনেকটা সময় আমি তোমার ঘরে বসে থাকব। ঠিক আছে। এবং তোমাকে নিয়ে বিকেলে মলে শপিং করতে যাব। আমি বাবাকে বলে রেখেছি। অ্যানির কথা শেষ হবার আগেই দরজায় ছায়া পড়ল। ভিকি এসে দাঁড়িয়েছে। মিস্টার জামশেদ, শুভ জন্মদিন। জামশেদ শুকনো স্বরে বলল, ধন্যবাদ। অ্যানি তোমার জন্মদিন নিয়ে বেশ কিছুদিন ধরেই হইচই করছিল। জামশেদ ঠান্ডা স্বরে বলল, তুমি কি ভেতরে এসে আমাদের সঙ্গে 1 কাপ কফি খাবে? না ধন্যবাদ, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই। জামশেদ ঘর থেকে বেরিয়ে এলো। ভিকি বারান্দার এক প্রান্তে সরে গেল। সিগারেট ধরালো একটা। জামশেদের মনে হলো লোকটি বিশেষ চিন্তিত। সিগারেট ধরাবার সময় তার হাত কাঁপছিল। এর কারণ কি? বলো, কি বলবে? না, তেমন কিছু নয়। ভিকি অস্পষ্টভাবে হাসল। জামশেদ বলল, তোমাকে চিন্তিত মনে হচ্ছে। না, চিন্তিত না। চিন্তিত হবার কি আছে? ভিকি রুমাল বের করে কপালের ঘাম মুছল। ফ্যাকাশেভাবে হেসে বলল, এবার বেশ গরম পড়বে, কি বলো? জামশেদ জবাব দিল না। ভিকি ইতস্তত করে বলল, তোমাকে একটি কথা বলতে চাই। মানে তেমন জরুরি কিছু নয়। বলো। ধরো যদি এমন পরিস্থিতি হয় যে তুমি দেখছো কেউ অ্যানিকে কিডন্যাপ করার চেষ্টা করছে, তখন আমার মনে হয় সবচেয়ে ভালো হবে তুমি যদি চুপচাপ থাকো। কেন? না, তুমি যদি গুলি করতে শুরু করো তাহলে বুলেট অ্যানির গায়ে লাগার সম্ভাবনা, ঠিক না? আশঙ্কা যে একেবারে নেই তা না, তবে ভিকি, আমাকে রাখা হয়েছে অ্যানির নিরাপত্তার জন্য, ঠিক না? হ্যাঁ, তা ঠিক। তুমি নিশ্চয়ই আশা করো না এরকম পরিস্থিতিতে আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকব? না না, তা কেন? তা তো হতেই পারে না। ভিকি আরেকটা সিগারেট ধরিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। জামশেদ বলল, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না না, চিন্তিত হব কেন? ভিকি দুর্বলভাবে হাসল। জামশেদ ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। ভিকি কিছু একটা নিয়ে বিশেষভাবে চিন্তিত। রুনের চোখেও ব্যাপারটা ধরা পড়ল। সাধারণত এসব ছোটোখাটো জিনিস তার চোখে পড়ে না, কিন্তু পরিবর্তনটি হঠাৎ এবং খুব স্পষ্ট। চোখে না পড়ে উপায় নেই। তার উপর কদিন আগে ভিকি 2টি প্রকাণ্ড অ্যালসেশিয়ান কুকুর কিনে এনেছে। এর কারণও বোধগম্য নয়। ভিকি কুকুর পছন্দ করে না। হঠাৎ করে কুকুরের প্রতি তার এরকম প্রেমের কারণ কি? রুন কোনো ব্যাপার নিয়ে বেশিক্ষণ ভাবতে পারে না। তবু সেই ব্যাপারটি নিয়ে অনেক চিন্তাভাবনা করল। ভিকিকে সে ঠিক ভালো না বাসলেও পছন্দ করে। স্বামী হিসেবে সে চমৎকার, এবং যতদূর মনে হয় মাঝে মাঝে জুয়ার টেবিলে বসা ছাড়া তার অন্য কোনো বদঅভ্যাস নেই। রুন বিকেলে একটু বিশেষ সাজসজ্জা করল। এই জাতীয় পোশাক কুমারী মেয়েদেরকেই ভালো লাগে, কিন্তু রুনকে এখনও কুমারী মেয়ে বলেই ভ্রম হয়। রুন বড় একটা খাম হাতে নিয়ে ভিকির ঘরে উকি দিল। হ্যালো ভিকি। হ্যালো। কি ব্যাপার, তুমি দেখি একেবারে মাছের মতো হয়ে গেছো।
ভিকি জবাব দিল না। রুন সামনের চেয়ারটিতে বসতে বসতে বলল, খুব সম্ভব গত রাতে তোমার ঘুম হয়নি। চোখ লাল। ব্যাপারটা কি আমি জানতে চাই। তেমন কিছু না। বিজনেস নিয়ে চিন্তিত? হ্যাঁ। কোনো সুরাহা হয়নি? না। বুদ্ধিমান এত্রা কোনো বুদ্ধি দিতে পারল না? ভিকি ঈষৎ চমকালো, কিছু বলল না। রুন গম্ভীর গলায় বলল, আমি তোমাকে সাহায্য করতে চাই। ভিকি চোখ তুলে তাকালো। আমি তোমাকে $50,000 দিব, কিন্তু একটা শর্ত আছে। কী শর্ত? তুমি তোমার মুখে যে ভয়াবহ চিন্তার মুখোশ পরে আছো, এটি পুড়িয়ে ফেলতে হবে। কথাটা বলে রুন খিলখিল করে হেসে উঠল। আর ঠিক তখন টেলিফোন এলো। বালজাক অ্যাভিনিউর মোড়ে অ্যানিকে কিডন্যাপ করা হয়েছে। ছোটোখাটো একটা খণ্ডপ্রলয় হয়ে গেছে সেখানে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 3 জন মারা গেছে। সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে। $1 মিলিয়ন মুক্তিপণ চেয়ে প্রথম টেলিফোনটি এলো রাত 11টায়। 11:25-এ সেন্ট্রাল হাসপাতাল থেকে টেলিফোন এলো। জামশেদ নামের যে দেহরক্ষীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। নিকট আত্মীয় স্বজনদের খবর দেওয়া প্রয়োজন। অ্যানির অপহরণ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হয়েছে লা বেলে পত্রিকায়। পত্রিকাটিতে একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য আছে। মধ্যবয়স্ক এই স্কুল শিক্ষকটি সামনের কফি শপে বসে কফি খাচ্ছিলেন। তার চোখের সামনে সমস্ত ব্যাপারটি ঘটল। তার প্রতিবেদনটি ছিল এই রকম। আমি যেখানে বসে কফি খাচ্ছিলাম, আইসক্রিম পার্লারটি ছিল তার সামনে। জুলাই মাসের গরমের জন্যই খোলা উঠানে কফির টেবিল বসানো হয়েছিল। আমি আমার এক বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম। ঘন ঘন তাকাচ্ছিলাম রাস্তার দিকে। 4:30 নীল রঙা একটা ছোট্ট পন্টিয়াক এসে আইসক্রিম পার্লারে থামল। গাড়ি থেকে বেরিয়ে এলো অত্যন্ত রূপসী একজন বালিকা। বালিকাটি কাউন্টারে আইসক্রিমের অর্ডার দিয়ে যখন অপেক্ষা করছিল, তখন আমি লক্ষ্য করলাম একটি প্রকাণ্ড সবুজ রঙের অপেল গাড়ি আইসক্রিম পার্লারের পশ্চিম দিকে থামল। 3টি লোক নেমে এলো গাড়ি থেকে। 2 জন ছুটে গেল মেয়েটির দিকে। 3য় জন ফাঁকা আওয়াজ করতে লাগলো। তার হাতে হালকা একটি স্বয়ংক্রিয় অস্ত্র। গুলি ছুড়বার আগ পর্যন্ত আমি তা লক্ষ্য করিনি। গুলির শব্দ আসা মাত্র চারিদিকে ছুটোছুটি শুরু হয়ে গেল। আমি নিজেও উঠে দাঁড়ালাম। কফি শপের মালিক চেঁচিয়ে বলল, সবাই মাটিতে শুয়ে পড়ুন। বিপদের সময় কারোর কিছু মনে থাকে না, আমারও থাকলো না। আমি দৌড়ে খোলা রাস্তায় এসে দাঁড়ালাম। তখন বাচ্চা মেয়েটিকে 2 জন ওপেল গাড়িটির দিকে টেনে নিচ্ছে এবং মেয়েটি চেঁচাচ্ছে প্রাণপণে। যে 2 জন মেয়েটিকে টানছে, তাদের একজন মেয়েটির গায়ে চড় কষালো। এই সময় স্বয়ংক্রিয় অস্ত্র হাতে 3য় ব্যক্তিটিকে দেখলাম মাটিতে গড়িয়ে পড়ছে। আমি অবাক হয়ে দেখলাম কালো রঙের একটি মানুষ ওদের দিকে ছুটে যাচ্ছে। মানুষটির বাঁ হাতে একটি পিস্তল। এই সময় সবুজ ওপেল গাড়িটি থেকে আরও 2 জন লোক বন্দুক হাতে লাফিয়ে নামল। কালো লোকটি ছুটন্ত অবস্থাতেই গুলি ছুঁড়ল। এই রকম অব্যর্থ হাতের নিশানা কারোর থাকতে পারে তা আমার জানা ছিল না। লোক দুটিকে নিমিষের মধ্যে লুটিয়ে পড়তে দেখলাম। কালো লোকটি বুনো মোষের মতো ছুটছিল। হঠাৎ সে থমকে দাঁড়ালো। সবুজ গাড়িটির দরজা খুলে লম্বা চুলের এক ব্যক্তি কয়েক পশলা গুলি করল কালো লোকটিকে। আমি দেখলাম কালো লোকটি উবু হয়ে পড়ে গিয়েছে মাটিতে। লা বেলে পত্রিকাটিতে 2টি ছবি ছাপা হয়েছে, একটি অ্যানির, অন্যটি জামশেদের। জামশেদ প্রসঙ্গে বলা হয়েছে, অসম্ভব সাহসী এই লোকটি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। সেন্ট্রাল হাসপাতালে তাকে রাখা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তায়। ডাক্তাররা ইতিমধ্যে 2 বার তার ফুসফুসে অস্ত্রোপচার করেছে। 3য় দফা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। সেন্ট্রাল হাসপাতালের সার্জারি বিভাগের সচিব জন নান বলেছেন, জামশেদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, তবে সম্ভাব্য সকল চেষ্টা চলছে। অ্যানির ছবির নিচে তার একটি সংক্ষিপ্ত পরিচয় দেয়া হয়েছে। বলা হয়েছে যে অ্যানি ভিকি হচ্ছে বিখ্যাত সিল্ক ব্যবসায়ী অ্যারন ভিকির নাতি। তার বয়স 12 বছর এবং তার মুক্তির জন্য $1 মিলিয়ন মুক্তিপণ চাওয়া হয়েছে। অ্যানির যে ছবিটি ছাপা হয়েছে সেটি তার গত জন্মদিনের ছবি। মাথায় হ্যাপি বার্থডে টুপি, মুখ ভর্তি হাসি। ছবিটিতে অ্যানিকে দেবশিশুর মতো লাগছে। বেন ওয়াটসন খবরটি 2 বার পড়ল। তার ভ্রু কুঞ্চিত হলো। ছবিটিতে যে কালোর মতো লোকটিকে দেখা যাচ্ছে সে যে জামস, এতে কোনো সন্দেহ নেই। তাদের ছাড়াছাড়ি হয় লিসবনে প্রায় 15 বছর আগে। 15 বছর দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে পুরনো অনেকের সঙ্গেই দেখা হয়েছে, শুধু জামসের কোনো খোঁজ পাওয়া যায়নি। বেন ওয়াটসন লাসানিয়া ও পিৎজা হাউস থেকে বেরোলো রাত 11টায়। তার মুখ চিন্তাক্লিষ্ট ও বিষণ্ণ।
জামস বড় ধরনের ঝামেলায় জড়িয়ে পড়েছে, তার পাশে দাঁড়ানো উচিত। হাসপাতাল কর্তৃপক্ষ বেন ওয়াটসনকে জানালো রোগীর অবস্থা ভালো নয় এবং যেহেতু রোগী ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছে সেহেতু দেখা করা হবে না। বেন ওয়াটসন সারা রাত হাসপাতালের লাউঞ্জে বসে কাটালো। জামস বোধহয় এই যাত্রা আর টিকবে না। ভোরবেলায় জানা গেল ফুসফুসে রক্তক্ষরণ হচ্ছে। তৃতীয় অপারেশন হলো ভোর 7টায়।